নীলা তার মা প্রিয়াঙ্কা দেবী এবং বাবা মনোহর বাবুর সঙ্গে শহরে বাস করে। মনোহর বাবু এক ফ্যাক্টরিতে কাজ করে সেখান থেকে মাস গেলে 12,000 টাকা মাহিনা পায়, আর তাই দিয়ে সে তার সংসার চালায়। এতে করে তাদের একমাত্র সন্তান নীলার কোনো অসুবিধা ছিল না, কারণ সে যখন তার বাবার কাছে যা চাইতো তার বাবা তখনই সেটা নিয়ে এসে দিত। এমনই একদিন, বাবা তুমি আজকে আমাকে শপিং করতে নিয়ে চলো না, তুমি তো কতদিন হয়ে গেল আমাকে শপিং করতে নিয়ে যাও না। আজকে তো তুমি মাহিনা পেয়েছো, আর এই মাহিনার টাকাতে আমাকে শপিং করতে নিয়ে চলো। এই এক জামা পরতে ভালো লাগে বলো? তুই কি আগে আমাকে বলেছিলিস আমাকে শপিং করতে নিয়ে চলো বাবা? তুই যদি বলতিস তাহলে নিশ্চয়ই নিয়ে যেতাম। যাক ছাড়, আজকে তুই বলছিস যখন, চল আজকে তোকে আমি শপিং করতে নিয়ে যাব। বাবা এবং মেয়ের কথা শুনে প্রিয়াঙ্কা দেবী সেখানে এসে বলে, বাবা মেয়ে যেই একবার বললো অমনি এক্ষুনি নিয়ে যেতে হবে। আর আমি কবে থেকে বলছি আমাকে একটা শাড়ি কিনে দিতে, তার বেলায় তো তোমার কাছে সময় থাকে না আর টাকাও থাকে না। মেয়ের বেলায় সবসময় সবকিছুই থাকে, তাই তো? তুমি তো জানো নীলা আমাদের একমাত্র সন্তান, ও যদি কিছু বলে আমি কখনোই না করতে পারি না। আর আমি তো কখনোই কোনো জিনিস ওকে বারণও করিনি, তাহলে আজকে কিভাবে বারণ করতাম বলো তো? তাহলে আমাকেও নিয়ে চলো, আমিও তোমাদের সঙ্গে যাব। আজকে তো তোমার কাছে সময় আছে, টাকাও আছে, তাহলে আজকে তো তুমি আর না বলতে পারবে না। দেখেছো বাবা, তুমি আমাকে শপিং করতে নিয়ে যাচ্ছ দেখে মায়ের কত হিংসা হচ্ছে। মা চাই না আমি নতুন জামা কাপড় পরি। হ্যাঁ তুই তো এটাই ভাবিস, তুই যা ইচ্ছা ভাব, তাতে আমার কিছু যায় আসে না। কিন্তু আজকে আমি তোদের সঙ্গে যাব, আর আমি অনেক সুন্দর সুন্দর নামি দামি শাড়ি কিনে নিয়ে আসবো। হ্যাঁ বাবা, মা যা বলছে তাতে তো তোমার সব টাকাই শেষ হয়ে যাবে, তাহলে তুমি আমাকে কি কিনে দেবে? তোর মা তো সবসময় এরকমই কথা বলে, কিন্তু যখন কিনতে নিয়ে যাই তখন একটা ছেড়ে 10টা ধরে বসে। সবই তোর মায়ের চোখে পছন্দ হয়ে যায়, ওসব কথা বাদ দে। আমি তো বলছি কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, আজকে সন্ধ্যাবেলা তাহলে আমরা 3জন মিলে শপিং করতে বেরোবো, কেমন? এই কথা শুনে নীলা এবং তার মা দুজনেই খুবই খুশি হয়। নীলা তাড়াতাড়ি করে নিজের রুমে গিয়ে তার বন্ধু সহেলীকে ফোন করে। হ্যালো সহেলী, কিরে কি করছিস? কি আবার করব, কতদিন হয়ে গেল দুই বান্ধবী একসঙ্গে কোথাও ঘুরতে যায়নি। আমি তো তোর অপেক্ষাতে আছি, তুই কবে আমাকে বলবি ঘুরতে যাওয়ার কথা। আরে আমি তো এই কারণেই তোকে ফোন করলাম, আজকে আমি আমার বাবা মায়ের সঙ্গে শপিং করতে যাব। তুইও তাহলে আমাদের সঙ্গে চলে আয়, ঠিক আছে? অনেক মজা হবে কিন্তু। কিন্তু আজকে আমি কি করে যাব? আজকে তো বাবা মা কেউ বাড়িতে নেই। তুই যদি শপিং করার পর আমাদের বাড়িতে আসতে পারিস তাহলে দুজনে মিলে একসঙ্গে সময় কাটাতে পারবো। এখন আমি যেতে পারবো না রে। ঠিক আছে, তাহলে তুই বাড়িতেই থাক, আমি তাড়াতাড়ি শপিং করে তোর বাড়িতে যাচ্ছি, কেমন? আর শোন নীলা, তোর মনে আছে তো আমার জন্য কি নিয়ে আসতে হবে? সেটা আমি না মনে করে কোথায় যাব বলতো? শুধু কি তুই একা? আমরা দুই বান্ধবী তো ফুচকাওয়ালার কাছে গিয়ে মারপিট শুরু করে দিই, যার ফলে ফুচকাওয়ালারা বিরক্ত হয়ে আমাদের ফুচকাই দিতে চায় না। ঠিক আছে, যেহেতু আজকে আমি একা যাচ্ছি তাহলে তোর জন্য আমি বেছে বেছে বাছাই করা বড় বড় ফুচকা নিয়ে যাব। আর শোন, যেন রাস্তায় আস্তে আস্তে তুই আবার খেয়ে নিস না। বড় বড় ফুচকা দেখলে তো তুই আবার লোভ সামলাতে পারিস না। শেষমেশ দেখবো তুই আমার জন্য না নিয়ে এসে রাস্তাতেই সব শেষ করে বসে আছিস। তুই শুধু শুধু আবার এরকম ফালতু কথা বলছিস কেন রে? আমি কি তোর জন্য নিয়ে যাই না ফুচকা? আর কি করা যাবে বল, আমরা দুই বান্ধবী তো বড় ফুচকা খেতে এত পছন্দ করি, সেই জন্যই তো এরকম হয়। আচ্ছা ঠিক আছে, এখন আমি রাখছি, হ্যাঁ বাড়িতে অনেক কাজ আছে। এই বলে সহেলী ফোন রেখে দেয় এবং নীলাও তার কাজে ব্যস্ত হয়ে পড়ে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যাবেলা নীলা তার বাবা মায়ের সঙ্গে শপিং করতে বের হয়। নীলা শপিং শেষ করে তার বাবাকে বলে, বাবা আমি আজকে সহেলীর বাড়িতে যাব। আসলে ও আমাকে অনেকবার করে যেতে বলেছে, আজকে ওর বাবা মা কেউ বাড়িতে নেই তো সেই কারণে। এত রাত হয়ে গেল, তুই এখন তোর বান্ধবীর বাড়িতে যাবি? কিন্তু তাহলে বাড়ি ফিরবি কখন? দেখো বাবা, যদি গল্প করতে করতে অনেক রাত হয়ে যায় তাহলে আমি কালকে সকালেই বাড়ি আসবো। তুমি আমাকে নিয়ে চিন্তা করো না, অত রাত্রিবেলা সহেলী আমাকে ছাড়বেই না। আসলে কি বলতো বাবা, সহেলী অনেক ভীতু, ও তো বাথরুমেও একা যেতে ভয় পায়। আচ্ছা ঠিক আছে, কাল সকাল সকাল বাড়ি ফিরে যাস তাহলে। আমি কিন্তু তোকে বারবার ফোন করতে পারবো না, তোকে বারবার ফোন করা তো বেকারই হবে, তুই তো ফোনই তুলিস না। ঠিক আছে যা এবার। এই বলে প্রিয়াঙ্কা দেবী আর মনোহর বাবু নিজেদের বাড়ির দিকে চলে আসে, আর অন্যদিকে নীলা সহেলীর বাড়ির দিকে এগিয়ে যায়। তখনই সে রাস্তায় এক ফুচকাওয়ালাকে দেখতে পায়। এই যে কাকু, আপনার কাছে বড় বড় ফুচকা আছে তো? একদম বড় বড় ফুচকা, একটা খেলেই যেন পেট ভরে যায়। হ্যাঁ বড় ফুচকা তো রয়েছে, কিন্তু আমি তোমাকে একটা সাইজ দেখাচ্ছি, যদি তোমার মনে হয় তাহলে তুমি নিয়ে যাও। এই বলে ফুচকাওয়ালা নীলাকে একটা ফুচকা বের করে দেখায়। ফুচকাগুলো দেখেই নীলার জিভে জল চলে আসে। কাকু দেরি না করে যত বড় বড় ফুচকা আছে সব তাড়াতাড়ি প্যাক করে দাও, আজ আমি আর সহেলী দুজনে মিলে খুব মজা করে ফুচকা খাবো।
নীলার কথা শুনে ফুচকাওয়ালা বড় বড় যত ফুচকা ছিল সবই প্যাক করে দেয়। নীলা মোট 100 টাকার ফুচকা নেয়। আসলে তারা দুই বান্ধবী বড় বড় ফুচকা খেতে পছন্দ করত। যেখানেই তারা ফুচকা দেখত সেখানেই তারা দুই বান্ধবী ছুটে চলে যেত। আসলে নীলা এবং সহেলী দুজনে দুজনার ছোটবেলার বন্ধু ছিল। বিয়ে বাড়ি হোক কিংবা তারা দুই বান্ধবী কোথাও বেড়াতে গেলেও ফুচকা দেখলে তারা লোভ সামলাতে পারত না। এমনকি ফুচকা খাওয়ার জন্য তারা দুজনে মিলে কাড়াকাড়ি শুরু করে দিত। আর এই কারণেই ফুচকাওয়ালারা রেগে গিয়ে তাদেরকে ফুচকা দিতেই চাইতো না। কিন্তু তবুও তারা দুই বান্ধবী শোধরায় না। এরকম ভাবেই তারা একে অপরের সঙ্গে ঝগড়া, মারপিট এবং বন্ধুত্ব বজায় রাখে। সেদিন নীলা সহেলীর জন্য বড় ফুচকা নিয়ে তাদের বাড়ির দিকে এগিয়ে যাচ্ছিল। আর ফুচকার দিকে একবার করে যখনই তার চোখ পড়ছিল তখনই নীলা মনে মনে ভাবছিল, উফ, আর কতক্ষণে যে সহেলীর বাড়িতে পৌঁছাবো কে জানে। আমার জিভে জল যে এবার ঝরে পড়ে যাবে। এতক্ষণ কি লোভ সামলানো যায়? আমার তো মনে হচ্ছে রাস্তাতেই বসে পড়ি আর ফুচকাগুলো শেষ করে দিই। শুধুমাত্র এই সহেলীর জন্য আমাকে এত দূরে ফুচকা বয়ে নিয়ে যেতে হচ্ছে। এসব কথা ভাবনা চিন্তা করতে করতে নীলা কিছুতেই তার লোভ সামলাতে পারে না। তখন সে রাস্তাতেই বসে পড়ে ফুচকা খাওয়ার জন্য। বড় ফুচকা দেখে নীলা কিছু মিনিটের মধ্যেই সমস্ত ফুচকা খেয়ে শেষ করে দেয়। ফুচকা খেয়ে নেওয়ার পর নীলা মনে মনে ভাবে, উফ, এতক্ষণ পরে একটু শান্তি পেলাম। যতক্ষণ না এই ফুচকাগুলো পেটে পড়ছিল ততক্ষণ ধরে মনটা যেন খুঁতখুত করছিল। যাক, এতক্ষণে একটু শান্তি পেলাম। এখন সহেলী আমাকে যাই বলুক না কেন, ওর সব কথাই আমি শুনে নেব। ওকে বলবো আমি ওকে পরে ফুচকা খাওয়াবো। এই বলে নীলা সহেলীর বাড়িতে পৌঁছে যায়। সহেলী বড় ফুচকা খাওয়ার অপেক্ষায় বসেছিল। সে ভাবছিল কখন নীলা তার জন্য বড় ফুচকা নিয়ে আসবে। বড় ফুচকার কথা ভেবেই সহেলী মনে মনে খুবই খুশি হচ্ছিল। এমন সময় তার বাড়ির ডোরবেল বেজে ওঠে। সহেলী ছুটে এসে দরজা খুলে নীলাকে না দেখে নীলার হাতের দিকে তাকায়। আর তখনই সে দেখে যে নীলার হাতে কোনো ফুচকার প্যাকেট নেই। এর ফলে সহেলী প্রচন্ড পরিমাণে রেগে যায়। আমি ঠিক এটাই ভাবছিলাম, তাই জন্য তো তোকে ফোনেই বলে দিয়েছিলাম যেন রাস্তায় বসে বসে তুই ফুচকা খেয়ে না নিস। কিন্তু তুই তো সেটাই করলি। তুই আমার কথা একবারও ভাবলি না বল? রাস্তায় বসে বসে সব ফুচকা খেয়ে নিলি। তোর থেকে তো কিছু আশা করাই বেকার। আচ্ছা সহেলী, আমাকে ক্ষমা করে দে। আসলে তুই তো জানিস আমিও বড় ফুচকা খেতে কত পছন্দ করি। তাই হাতে করে আমি যখনই ফুচকা নিয়ে আসছিলাম তখন বারবার হাতের দিকেই চোখ চলে যাচ্ছিল। তাই আর লোভ সামলাতে না পেরে আমি রাস্তাতেই বসে খেয়ে নিয়েছি। আচ্ছা ঠিক আছে, তুই রাগ করিস না প্লিজ। আমি তোকে কালকেই ফুচকা খাওয়াবো, কেমন? এই বলে নীলা সহেলীকে বোঝাতে থাকে। এরকম ভাবেই দেখতে দেখতে কিছুদিন অতিবাহিত হয়ে যায়। এমনই একদিন তারা দুই বান্ধবী মিলে পরিবারের সঙ্গে ঘুরতে বের হয়। তারা দুই বান্ধবী এক ফুচকাওয়ালাকে দেখে সেদিকেই ছুটে যায়। নীলার মাও চিৎকার করে নীলাকে ডাকতে থাকে। অন্যদিকে সহেলীর মাও চিৎকার করতে থাকে। কিন্তু তারা দুই বান্ধবী তাদের কোনো কথা শুনতে পাচ্ছিল না। তারা সোজা ফুচকাওয়ালার কাছে গিয়ে বলে, দাদা, আমাকে যত বড় ফুচকা আছে সবই দেবেন, কেমন? এই, তুই সব খাবি বলছিস কেন? তাহলে আমি কি খাবো? বলছি দাদা, যা বড় ফুচকা আছে আমাদের দুজনকে ভাগ করে দেবেন। সব বড় ফুচকা আমরা দুজনেই খাবো। ঠিক আছে, কিন্তু তোমরা এত ঝগড়া মারপিট না করে দুজনে চুপ করে দাঁড়াও। আমি তোমাদের দুজনকেই সমানভাবে ফুচকা দেবো। এই বলে ফুচকাওয়ালা সহেলী এবং নীলাকে বড় বড় ফুচকা বেছে বেছে দিতে থাকে। কিন্তু সহেলীকে যখনই ফুচকা দিচ্ছিল তখন নীলার মনে হচ্ছিল সহেলীকে বেশি বড় ফুচকা দিয়েছে। আর যখন নীলাকে বড় ফুচকা দিচ্ছিল তখন সহেলীর মনে হয় যে সবচেয়ে বড় ফুচকাটা নীলাকে দেওয়া হয়েছে। এই জন্য তারা একে অপরের ফুচকা নিয়ে টানাটানি করতে শুরু করে দেয়। তাদের এরকম ব্যবহার দেখে রাস্তার সব লোকজন তাদেরকে নিয়ে অনেক হাসাহাসি করে এবং তাদের বাবা মায়েরাও অনেক অপমানিত বোধ করে। এমা, এই মেয়ে দুটোর কি ব্যবহার! ছি ছি, যেন দেখে মনে হচ্ছে এদের মা বাবাদেরকে কোনো শিক্ষা দেয়নি। আর কিরকম ভাবে খাবার খেতে সেটাও শেখায়নি। দেখো রাস্তার মানুষেরা কিভাবে ওদের দিকে তাকিয়ে রয়েছে। পাশের মানুষের কাছ থেকে এরকম কথা শুনে নীলার বাবা মায়ের অনেক খারাপ লাগে। তার সঙ্গে সহেলীর বাবা মাও অপমানিত বোধ করে। তাই তারা সহেলী এবং নীলাকে বাড়িতে নিয়ে চলে আসে। তারা সকলে নীলাদের বাড়িতেই এসেছিল। তোকে কি আমরা এই শিক্ষা দিয়েছি? তুই দেখতে পাসনি রাস্তার সকল মানুষ আমাদেরকে নিয়ে কত কিছু বললো? তোদের তো কিছু মনেই হচ্ছিল না। তোরা তো শুধু বড় ফুচকা খেতে চাস আর ওটাই খেতে ব্যস্ত তোরা। ছি, আমার তো তোকে মেয়ে বলতে ঘৃণা করছে। আমাকে আর তোর বাবাকে রাস্তার সব মানুষগুলো কেমন ভাবে দেখছিল আর চিৎকার করে করে বলছিল আমরা নাকি তোদেরকে কোনো শিক্ষাই দেইনি।
পরিবারের সকলে যখন সহেলি এবং নীলাকে এসব কথা বলছিল, তখনও তারা দুই বান্ধবী মিলে বড় ফুচকার কথাই ভেবে যাচ্ছিল যে একে অপরের সঙ্গে ঝগড়া মারপিট করতে গিয়ে তাদের ফুচকা খাওয়াই হয়নি। তোর জন্য আমার সব ফুচকা পড়ে গেছে, তুই একটাও আমাকে ভালো করে ফুচকা খেতে দিসনি, নিজে তো গপ গপ করে খেয়ে নিলি। কি তুই আমাকে বলছিস আমি গপ গপ করে ফুচকা খেয়েছি? তুই তো যেই দেখেছিস ফুচকাওয়ালা আমাকে বড় ফুচকা দিচ্ছে অমনি তো আমার কাছ থেকে কেড়ে নিলি, আর আমিও তোর ফুচকা কেড়ে নিতে গেলাম। এই চক্করে পড়ে আমাদের ফুচকাই খাওয়া হলো না। এই এখন আস্তে কথা বল, বাবা মা এখন আমাদের কথা শোনাচ্ছে, আর এর পেছনেও আমরা দুজনে ফুচকা খাওয়ার কথা ভাবছি। এখন যদি শুনতে পাই তাহলে আমাদের এবার মারধর করতে শুরু করবে। এখন যা বলছি চুপ করে শুনে নে, পরে আবার লুকিয়ে লুকিয়ে ফুচকা খেতে যেতে হবে। এই বলে নীলা এবং সহেলি মনে মনে অনেক হাসাহাসি করছিল। তাদেরকে হাসতে দেখে নীলার বাবা মা এবং সহেলির বাবা মা তাদেরকে আরো অনেক বকাবকি করে, কিন্তু তবুও তারা দুজনে কোনো কথা যেন শুনেও শুনতে পায় না। এর ফলে সহেলির বাবা মা সহেলিকে নিয়ে বাড়িতে ফিরে আসে, আর ওদিকে নীলার মা প্রিয়াঙ্কা দেবী নীলাকে বলে, বাড়ি থেকে বের হওয়া তোর বন্ধ, চুপ করে ঘরের ভেতরে বসে থাকবি। তোদের অভ্যাস অনেক খারাপ হয়ে গেছে, মানুষজনের সামনে তোরা তো অপমান করে দিচ্ছিস আমাদেরকে। তোদেরকে আর বাইরে বের হতে দিলেই চলবে না, এত বড় হয়ে গেছিস এখনো মাথায় কোনো বুদ্ধি হলো না তোদের। এখনো কি তোরা বাচ্চা আছিস যে এসব কথা তোরা বুঝতে পারবি না? এই বলে প্রিয়াঙ্কা দেবী নীলাকে রুমের মধ্যে বন্ধ করে দেয়, কিন্তু আবারও কিছুক্ষণ পর প্রিয়াঙ্কা দেবী না থাকতে পেরে দরজা খুলে দেয়। এরকম ভাবেই কিছুদিন কাটে। হঠাৎই একদিন তারা দুই বান্ধবী আবার সন্ধ্যাবেলা ফুচকা খেতে বের হয়। তারা দুজনে মিলে বড় ফুচকা খাওয়ার জন্য বের হয়েছিল, কিন্তু নীলা বাড়ি থেকে বের হওয়ার পর তার মায়ের কথা মনে পড়ে। নীলা, এবার যদি কিছু শুনেছি তাহলে দেখবি তোকে আমি ওখান থেকে মারতে মারতে বাড়িতে নিয়ে আসবো। তোর বাবা আমাকে যাই বলুক না কেন, আমার হাত থেকে কিন্তু তোকে আর কেউ বাঁচাতে পারবে না। বড় ফুচকা খাওয়ার জন্য এত ঝগড়া ঝামেলা না করে মানুষের মতো ফুচকা খাবি। অন্যদিকে সহেলিরও তার মায়ের কথা মনে পড়ে যায়। সহেলির মাও তাকে একইভাবে বুঝিয়েছিল, কিন্তু ফুচকাওয়ালার কাছে যাওয়া মাত্রই বড় বড় ফুচকা দেখে তারা তাদের মায়েদের বলে দেওয়া কথা ভুলে যায়। তাই তারা আবারও ফুচকাওয়ালার কাছে বড় বড় ফুচকা চাওয়া শুরু করে। ঠিক প্রতিবারের মতো এবারও নীলার মনে হয় সহেলিকে বড় ফুচকা দিয়েছে, আর সহেলির মনে হয় নীলাকে বড় ফুচকা দিয়েছে। এই কারণে তারা আবারও ঝগড়া মারপিট এবং কাড়াকাড়ি করতে শুরু করে। সেখানে নীলার এক প্রতিবেশী নীলাকে দেখতে পায়। নীলা এবং সহেলির ব্যবহার দেখে নীলার প্রতিবেশী নীলার বাবা মাকে সব কথা শুনিয়ে দেয়। সেদিন নীলা বাড়িতে ফিরতেই নীলার মা তাকে এক চড় মেরে বলে, তোকে তো আমি বাড়ি থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে বলেছিলাম এরকম ব্যবহার যেন দ্বিতীয়বার না হয়, কিন্তু তুই আমাদের কথা যেন শুনতেই পাস না। মানুষজন এসে আমাদেরকে কত কিছু বলে যাচ্ছে। আজকেও তোরা বাইরে বড় ফুচকা নিয়ে ঝামেলা করছিলি, আজ থেকে তুই আর সহেলির সঙ্গে ঘুরবি না, আর কোনো কথাও বলবি না। সহেলিও যখন বাড়িতে ফিরেছিল তখন ঠিক একইভাবে তার মা সহেলিকেও কথা শোনায়। সহেলি শেষ পর্যন্ত দুঃখিত হয়ে তার মায়ের কাছে ক্ষমা চায়। নীলাও তার মাকে বলে, আচ্ছা মা, কে বলেছে তোমাকে আমরা বাইরে ঝগড়া করছিলাম? তুমি তো জানো আমরা প্রতিবারই এরকম করি, কিন্তু আমরা তো ফুচকার জন্য ঝগড়া করি, অন্য কোনো কারণ তো ছিল না। আর দেখো মা, তুমি আমাকে সহেলির থেকে আলাদা হতে বলবে না। সহেলি আমার ছোটবেলার বন্ধু, যদি ফুচকার জন্য আমাদেরকে আলাদা হতে হয় তাহলে আমরা এই ফুচকা খাওয়াই ছেড়ে দেব, কিন্তু দয়া করে তুমি আমাকে ওর থেকে আলাদা হওয়ার কথা বলো না। নীলের এই কথা শুনে প্রিয়াঙ্কা দেবীর আর কিছু বলার থাকে না। সেদিনের পর থেকে তারা যখন একসঙ্গে ফুচকা খেতে যায় তারা আর কোনো রকম ভাবে ঝগড়া ঝামেলা করে না। এই দেখে নীলা এবং সহেলির বাবা মা দুজনেই খুবই খুশি হয়। এভাবেই তারা দুই বন্ধু তাদের পরিবারের সঙ্গে হাসি খুশি জীবনযাপন করতে থাকে। রোহিণী বিয়ে করে শ্বশুর বাড়িতে এসেছে মাত্র কয়েকদিন আগেই, আর এরই মধ্যে সে তার শ্বশুর বাড়ির এক অদ্ভুত নিয়মের কথা জেনে কাজ সামলাতে সামলাতেই নাজেহাল হয়ে পড়ছে। রোহিণীর শ্বশুর বাড়িতে প্রত্যেকদিন মাছ মাংস বিরিয়ানি মন্ডা মিঠাই যাই রান্না হোক না কেন, এগুলো ছাড়াও তাদের 3 রকমের সবজি লাগবেই। প্রত্যেকদিন ঘরে 3 রকমের সবজি বানানোর উপকরণ না থাকলেও রোহিণীকে কোনোভাবে 3 রকমের সবজি বানিয়ে পরিস্থিতি সামাল দিতে হতো। এমনই একদিন দুপুরবেলা খাবার টেবিলে সবাই বসেছে, এমন সময়, বৌমা, একই আজকে মাত্র 2 রকমের সবজি কেন? তুমি জানো না 3 রকমের সবজি না হলে আমরা কেউ খেতে পারি না? 1 মাস হতে চললো তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো, এখনো এই জিনিসটা মাথায় ঢোকাতে পারলে না? আর কি করতাম মা, ঘরে তো আর কোনো সবজি ছিল না। আমি চেষ্টা করেছিলাম একটা সবজি দিয়ে 3 ধরনের সবজি রান্না করার,
কিন্তু 2 রকমের সবজি রান্না করতে গিয়ে সব সবজি শেষ হয়ে গেছে। তোমাকে বলেছিলাম গিন্নি যে এত তাড়াতাড়ি একটা নতুন মেয়ের হাতে আমাদের রান্নার দায়িত্ব তুলে দিও না, কিন্তু তুমি তো আমার কোনো কথাই শুনবে না। তোমার তো নিজের বিশ্রামটাই আগে, আমাদের শান্তি করে খাবার কথা তো তুমি ভাবোই না। এখন যত দোষ আমার হয়ে গেল, তাই না? ও তো বলছে ঘরে সবজি নেই, তাহলে আমি বা কি করে 3 রকমের সবজি বানাতাম? বাজার থেকে নিয়ে এসে বানাতে, এখন আমি খাবো কি করে? এই রবিবারের দিন কোথায় একটু শান্তি করে খাবো তা না, হাত পেটা খেয়ে উঠে যেতে হবে। 1 মাস হয়েছে এখানে এসেছো, আর এর মধ্যে আমাদের নিয়ম পাল্টে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াও লাগিয়ে দিলে। ধুর, আমিও খাবো না, আমি উঠে যাচ্ছি। এভাবে এক এক করে রোহিণীর শাশুড়ি মা শ্বশুর মশাই দুজনেই খাবার টেবিল থেকে উঠে চলে যায়। তখনও খাবার টেবিলে রোহিণীর স্বামী মলয় বসেছিল। মলয়কে দেখে রোহিণী কাঁদো কাঁদো মুখ করে তার দিকে তাকায়। তুমিও কি না খেয়ে উঠে চলে যাবে? একটা সবজি কম রান্না করেছি বলে তুমিও আমার বাকি কোনো রান্না টেস্ট করে দেখবে না? না, সেরকম কোনো ব্যাপার নয়, আমি সবকটাই টেস্ট করে দেখবো, কিন্তু ভাতের সাথে 3 রকম সবজি না খেলে আমারও বাবা মায়ের মতো মনে হবে যেন আজকে হাত পেটা খেয়ে উঠে গেলাম। একটু বেশি করে ভাত খাও না তবে, তাহলে আর রাত পেটা খেয়েছো বলে মনে হবে না। রোহিণী অনেকবার করে মলয়কে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সেও কোনো রকম ভাবে খাবার না খেয়ে উঠে চলে যায়। প্রত্যেকদিন ঠিকভাবে খাবার রান্না করার পরও একদিন 3টের কমে সবজি রান্না করে রোহিণীকে এরকম অপমান সহ্য করতে হবে সে কখনো ভাবেনি। হয়তো তার শ্বশুরবাড়ির লোক তাকে সোজাসুজি কোনো অপমান করেনি, তবে তার বানানো রান্না এভাবে না খেয়ে উঠে চলে যাওয়াটাই তার কাছে একটা অপমান মনে হয়। রোহিণী খুবই কষ্ট পেয়ে সেদিন নিজেও না খেয়েই থাকে। দেখতে দেখতে বেশ কয়েকদিন কেটে যায়। রোহিণী প্রত্যেকদিন 3 রকমের সবজি রান্না করার জন্য সবজি আগে থেকেই মজুত করে রাখে। একদিন রোহিণী বাজারে গেছে এমন সময় তাদের এক প্রতিবেশী মল্লিকা রোহিণীর কাছে আসে। প্রত্যেকদিন তোমাকে 3 রকমের সবজি কিনতে দেখি, তোমাদের বাড়ি থেকে সবাই নিরামিষ খায়? হঠাৎ এরকম প্রশ্ন করছি বলে আবার বাজে ভেবো না যেন। কেউ নিরামিষ খায় না, তবে আমাদের বাড়িতে প্রত্যেকদিন 3 রকমের সবজি রান্না করতেই হয়, তা না হলে সবাই না খেয়ে দিয়েই ঘুমিয়ে পড়ে। সে কি, 3 ধরনের সবজি না হলে কোনো খাবারই খায় না? এরকম অদ্ভুত কথা তো আগে কোথাও শুনিনি। আমি নিজেও জানতাম না আমার শ্বশুরবাড়ির লোকের এমন অদ্ভুত চাহিদা আছে। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, সব মানুষ তো আর সমান হয় না, সব মানুষের চাহিদাও সমান থাকে না, তাই আমি মানিয়ে নিয়েছি। একদিক থেকে ভালো, 3টে সবজি রান্না করেই তুমি রান্নার পাট চুকিয়ে দিতে পারো। আমার শ্বশুর বাড়িতে তো আবার মাছ মাংস নিত্য প্রয়োজনীয় জিনিস। কে বলেছে আমি শুধু 3 রকমের সবজি করে পাট চুকিয়ে দিতে পারি? এসবের পরেও আমাকে মাছ মাংস রান্না করতে হয়। রোহিণীর কথা শুনে মল্লিকা একেবারে অবাক হয়ে যায়। সে বুঝে উঠতে পারে না রোহিণীর কথার উত্তরে সে কি বলবে। ধীরে ধীরে মল্লিকা সামান্য এক প্রতিবেশী থেকে রোহিণীর বেশ ভালো বন্ধু হয়ে ওঠে। আজকাল রোহিণীর বাড়িতে মল্লিকার আসা যাওয়াও শুরু হয়। মাঝে মাঝে মল্লিকা রোহিণীদের বাড়ির এই 3 সবজির কথা শোনে আর অবাক হয়ে রোহিণীর শ্বশুরবাড়ির লোকেদের ব্যবহার দেখতে থাকে। আজকে তোমার বাড়িতে কেউ নেই দেখছি, তাহলে আজকে জমিয়ে দুজনে মিলে গল্প করব, কি বলো? এই গল্প টল্প পরে হবে, আপাতত আমার মাছ রান্না করা হয়ে গেছে আর 1 রকমের সবজিও বানানো হয়ে গেছে, বাকি আর 2 রকমের সবজি বানিয়ে নিলেই আমার ছুটি। আরে আজকে তো বাড়িতে কেউ নেই, দুপুর বেলাতে তো বোধহয় কেউ আসবে না। তোমার তো আর 3 রকমের সবজি খাওয়ার অভ্যাস নেই, তাই আপাতত না হয় একটাই থাক, রাত্রিবেলা আবার 2 রকমের সবজি রান্না করবে। আইডিয়াটা কিন্তু একেবারে মন্দ নয়, এটাই করব। তাহলে তো আমার কাজ শেষ হয়েই গেছে, এবার দুজনে মিলে চা খেতে খেতে গল্প করব, কি বলো? এভাবেই তারা দুজনে অবসর সময়ে বসে আড্ডা দিতে থাকে। সেদিন মল্লিকারও কাজ কম ছিল, তাই বাড়ি ফেরারও তার কোনো তাড়া ছিল না। তারা দুজনে একসঙ্গে দুপুরবেলা খেতে বসেছে এমন সময় রোহিণীর শাশুড়ি মা এবং শ্বশুর মশাই দুজনেই বাড়িতে ফিরে আসে। তারা প্রথমে মল্লিকাকে দেখে একটু অবাক হয়, কিন্তু তার চেয়েও বেশি অবাক হয় খাবার টেবিলে মাত্র 1 রকমের সবজি রাখা দেখে। তুমি আজকে 3 রকমের সবজি রান্না করনি? আমরা তাহলে আজকে দুপুরবেলা বাড়িতে কিছু খেতে পারবো না? বন্ধুদের সাথে আড্ডা দিতে গিয়ে ঘর সংসারের নিয়ম কানুন ভুলে যাচ্ছ তুমি? কাকিমা, আপনি এভাবে বলবেন না, আসলে আমি ওকে 3 রকমের সবজি রান্না করতে বারণ করেছিলাম। আপনাদের তো দুপুর বেলাতে ফেরার কথা ছিল না, তাই আমি ওকে বলেছিলাম যেন বাকি 2 রকমের সবজিও রাত্রি বেলাতে বানিয়ে নেয়।
তোমার বন্ধু বলল আর তুমি কথা শুনে নিলে? মানে আমাদের কথার কোনো দাম নেই তোমার কাছে? আমি তো ভেবেছিলাম আপনারা দুপুরবেলা খেয়েই ফিরবেন, সেই কারণেই তো নিজের একার জন্য আর 3 রকমের সবজি রান্না করলাম না। তুমি ভেবে নিলে আমরা খেয়ে ফিরবো, আর তাই তুমি নিজের ইচ্ছা মতো কাজ করলে। আমি বলেছিলাম গিন্নি চলো কোনো রেস্টুরেন্টে খেয়ে নিই, তুমি আমার কথা তো শুনলেই না। আপনারা তো আমাদের আত্মীয়দের বাড়িতে গিয়েছিলেন, সেখানে তো আপনাদের নিমন্ত্রণ ছিল। সেখান থেকে যে আপনারা না খেয়ে ফিরবেন এটা তো আমি ভাবতেই পারিনি। কিন্তু আপনারা খেয়ে আসেননি কেন? যেখানে নিমন্ত্রণ খেতে গেছিলাম সেখানে 3-4 রকমের মাছ হয়েছে, কিন্তু সবজি তো মাত্র 1 রকমের। আমরা কিভাবে খেতে পারতাম তুমি বলো? নিমন্ত্রণ বাড়িতে গিয়েও ফিরে আসতে হলো, এখন নিজের বাড়িতে এসেও খেতে পারবো না। কি অবস্থা! সব হয়েছে আমার জন্য। আমি আর রোহিণী দুজনে মিলে যত তাড়াতাড়ি সম্ভব আরো 2 রকমের সবজি রান্না করে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য ধরে বসুন। মায়াদেবী এবং বিজনবাবু প্রথমে অনেকবার না না করলেও পরে তারা মল্লিকার এই প্রস্তাবে রাজি হয়। মল্লিকা এবং রোহিণী দুজনে মিলে রোহিণীর শাশুড়িমা এবং শ্বশুর মশাইয়ের জন্য 3 রকমের সবজি বানিয়ে তাদেরকে খাবার পরিবেশন করে দেয়। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। আজকাল রোহিণী বাজারে গেলেও আর মল্লিকাকে দেখতে পায় না। মল্লিকাকে ফোন করলেও মল্লিকা ফোন তোলে না। যে মল্লিকা আগে সুযোগ পেলেই রোহিণীর বাড়িতে দৌড়ে আসতো, সে এখন রোহিণীকে দেখলে তার মুখের উপর দরজা জানালা বন্ধ করে দেয়। রোহিণী কিছুই বুঝে উঠতে পারে না। একদিন বাজার করে বাড়ি ফেরার পথে রোহিণী মল্লিকাকে দেখতে পায়। কি ব্যাপার বলো তো তোমার? আমার সাথে একসঙ্গে আমার শাশুড়ি মা শ্বশুর মশাইয়ের জন্য রান্না করলে আর তারপর আমাকেই ভুলে গেলে। তোমাদের বাড়ির সামনে গেলেও মুখের উপর জানালা দরজা বন্ধ করে দিচ্ছ। যদিও এসবে আমার কোনো মাথা ব্যথা নেই, শুধু একবার বলে দাও এসব কেন করছো তুমি? তুমি আমার সাথে যত কম কথা বলবে ততই আমাদের দুজনের জন্য মঙ্গল। আর এসবের ব্যাখ্যা আমি আর তোমাকে দিতে চাই না। কেন কেন তুমি আমার সঙ্গে খারাপ ব্যবহার করবে? তার ব্যাখ্যা দেবে না কেন? এটা হয় কখনো? তোমাকে বলতেই হবে তুমি কেন আমার সঙ্গে এরকম ব্যবহার করছো। এই অচেনা পাড়ায় তুমি আমার প্রথম বন্ধু, আর তুমি আমার সঙ্গে এরকম করছো। করছি কি আর সাধে তোমার জন্য? না মানে তোমার শাশুড়ি মায়ের জন্য আমার বাড়ি থেকে বেরোনো, নিজের ইচ্ছে মতো স্বাধীনভাবে ঘুরে বেড়ানো সব বন্ধ হয়ে গেছে। মানে এইসব তুমি কি বলছো? হ্যাঁ ঠিকই বলছি। সেদিন তোমার শাশুড়ি মা আমাকে তোমাদের বাড়িতে দেখতে পেয়েছিল, আর আমি সেদিন ওনার মুখে মুখে তর্ক করে এটাও বলেছিলাম যে তুমি আমার জন্য 3 রকমের সবজি রান্না করনি, কারণ আমি তোমাকে বারণ করেছিলাম। তাতে হয়েছেটা কি? সেই কারণেই উনি আমার উপর রাগ দেখিয়ে আমার শাশুড়ি মাকে গিয়ে বলে এসেছেন যে আমি নাকি রাস্তায় বেরিয়ে ছেলেদের সঙ্গে আড্ডা দিই, বন্ধুদের সাথে বাইরে বেরিয়ে পার্টি করি, নেশা করি। আমার স্বামীও এখন আমাকে আর বিশ্বাস করে না, তাই আমার তোমার সঙ্গে কথা বলতে ভয় লাগে। তোমার সাথে আমাকে আবার দেখতে পেলে তোমার শাশুড়ি মা নতুন কোনো খারাপ কথা আবার আমার বাড়িতে এসে বলে যাবে। এই কথা শুনে রোহিণী আর নিজের রাগ চেপে রাখতে পারে না। সে সিদ্ধান্ত নেয় সে তার শ্বশুর মশাই শাশুড়ি মাকে তাদের এই ব্যবহারের জন্য শিক্ষা দিয়েই ছাড়বে। দেখতে দেখতে আরো বেশ কয়েকদিন কাটে। একদিন সকালবেলা, এই মলয় ঘুম থেকে ওঠো, বাজারে যাও। আমার বাজারে যেতে ইচ্ছে করছে না আজকে অনেক দেরি হয়ে গেছে, অনেক কাজ বাকি। ওঠো ওঠো। আমি এত সকালবেলা উঠতেই পারবো না। তুমি যখন বাজারে যেতে পারবে না তাহলে আজ রান্না করার দরকার নেই, আমি বাইরে খেয়ে নেব। সবার পেট ভরে খাবার খাওয়ার মতো বাজার বাড়িতে আছে, শুধু 3 রকমের সবজি বানানোর মতো বাজার নেই। যাও উঠে গিয়ে আরেক রকমের সবজি নিয়ে এসো, আমি রান্না বসাবো। রোহিণী বারবার করে ডাকলেও মলয় কিছুতেই বিছানা থেকে ওঠে না। এরকম ভাবে প্রত্যেকবার রোহিণীর ডাকে অধৈর্য হয়ে মলয় রোহিণীর উপর চিৎকার করে ওঠে। আরে ধুর বাবা, বলছি তো আমি যেতে পারবো না, করতে হবে না 3 রকমের সবজি, যা আছে তাই দিয়ে রান্না করে দাও। এই বলে মলয় আবার ঘুমিয়ে পড়ে। রোহিণী 1 রকমের সবজি বানিয়ে রান্না সেরে ফেলে। মায়াদেবী এবং বিজনবাবু দুজনে রোহিণীর এরকম কারণ জিজ্ঞাসা করলে রোহিণী জানায় মলয় তাকে 2 রকমের সবজি করতে বারণ করেছে। মায়াদেবী এবং বিজনবাবু তাদের ছেলের উপর প্রচন্ড রেগে যায়, তাই তারা ওই একটা সবজি এবং মাছ দিয়ে ভাত খেয়েই কাটিয়ে দেয়। বিকেলবেলা মল্লিকার শাশুড়ি মা রোহিণীদের বাড়িতে এসে তাদের সবাইকে পরের দিন মল্লিকাদের বাড়িতে একটা অনুষ্ঠানের নিমন্ত্রণ করে যায়। তোমার বান্ধবীর শ্বশুর বাড়িতে যখন নিমন্ত্রণ, তাহলে ওরা নিশ্চয়ই আমাদের জন্য 3 রকমের সবজি করবে, কারণ মল্লিকা তো জানে 3 রকমের সবজি ছাড়া আমরা খেতে পারি না। নিশ্চয়ই করবে,
আমার বান্ধবী আর আমার শ্বশুরবাড়ির লোকের খেয়াল রাখবে না তা কি করে হয়? কালকে তো পেট ভরে খেতে পারিনি, আজকে 3 রকমের সবজি, মাছ, মাংস সবকিছু দিয়ে একেবারে কবজি ডুবিয়ে খাবো। এভাবেই তারা গল্প করতে করতে মল্লিকাদের বাড়িতে পৌঁছে যায়। মাছ, মাংস এবং আরো নানান রকমের সুস্বাদু খাবারের গন্ধ পেয়ে সবাই খিদেতে পাগল হয়ে যায়। মল্লিকা প্রত্যেককে নিজের হাতে খাবার পরিবেশন করে। মায়াদেবী আর বিজনবাবু লক্ষ্য করে সবাইকে মাছ, মাংস আরো কত কিছু দিচ্ছে, কিন্তু তাদের দুজনকে শুধু সবজিই দিয়ে যাচ্ছে, নানান রকমের সবজি। এটা কি ধরনের ব্যবহার হচ্ছে মল্লিকা? নিমন্ত্রিত তুমি সবাইকে সব রকমের খাবার দিচ্ছ, অথচ আমাদেরকে শুধু সবজি দিয়ে যাচ্ছ কেন? কেন মা, অসুবিধা হচ্ছে? যাই খাবার দেওয়া হোক তার সাথে 3 রকমের সবজি আপনাদের লাগেই, তা না হলে নাকি আপনাদের পেট ভরে না। তাই মল্লিকা আপনাদের জন্য 9 রকমের সবজি রান্না করেছে। বাকি খাবার খেয়ে শুধু শুধু পেট খালি রেখে বাড়ি ফিরে যেতে হবে না। তার মানে তোমরা দুজনে জোট বেঁধে আমাদের অপমান করবে বলে ঠিক করেছো, তাই তো? তুমি আমার বৌমা আগে নাকি ওর বান্ধবী আগে? কোন সম্পর্ক আগে সেটা দেখার সময় এটা নয়, কে কতটা দোষ করেছে সেটা দেখার সময়। মল্লিকা আমাকে একটা দিন 3টে সবজি রান্না করতে দেয়নি বলে আপনি ওর শাশুড়ি মাকে ওর নামে এত খারাপ খারাপ কথা বলেছেন। মল্লিকা যে বাকি সবজিগুলো রান্না করতে আমাকে সাহায্য করলো, সেটার জন্য তো ওর শাশুড়ি মায়ের কাছে আপনি প্রশংসা করেননি। শুধুমাত্র বাড়ি ফিরে খাবার টেবিলে 3 রকমের সবজি দেখতে পাননি বলে কিভাবে মেয়েটাকে ওর স্বামী শ্বশুরবাড়ির চোখের সামনে অপমান করলেন? রোহিণীর এই কথা শুনে বিজনবাবু আর মায়াদেবী দুজনেই লজ্জায় চোখ নামিয়ে নেয়। তারা মল্লিকা এবং রোহিণী দুজনের কাছে ক্ষমা চায়, যদিও এরপরেও তাদের 3 রকমের সবজি খাওয়ার অভ্যাস যায় না। তবে কোনোদিন 3 রকমের সবজি না হলেও তারা অযথা রোহিণীর উপর চিৎকার চেঁচামেচিও করে না।